শুরুতেই জানিয়ে দিব, হামাস নেতাদের বৈঠকে হামলার আগেই সতর্ক করেছিল তুরস্ক ও মিশর। জানিয়ে দিব, অবশেষে খোঁজ মিলল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর। এরপর রয়েছে, কাতারে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। সর্বশেষ থাকছে, নেপালি সেনা অভিযান, ৭৩টি অস্ত্র উদ্ধার, বহু পলাতক বন্দী গ্রেফতার। হামাস নেতাদের বৈঠকে হামলার আগেই সতর্ক করেছিল তুরস্ক ও মিশর। দোহায় হামাসের রাজনৈতিক নেতৃত্বের ওপর ইসরায়েলি হামলার কয়েক সপ্তাহ আগে তুরস্ক ও মিশরের মধ্যস্থতাকারীরা নেতাদের নিরাপত্তা জোরদারের জন্য সতর্ক করেছিল। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার ও অন্যান্য আরব দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল কাতারের রাজধানী দোহালে একটি বাড়িতে হামাসের রাজনৈতিক নেতৃত্ব সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠক করছিল। এ সময় ইসরায়েল 10টি যুদ্ধবিমান মোতায়েন করে দূরপাল্লার অস্ত্র দিয়ে ওই বাড়িতে হামলা চালায়। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরায়েলি বিমানগুলো কাতারের আকাশ সীমায় প্রবেশ না করেই মিসাইল নিক্ষেপ করে। এমনকি সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমাও ব্যবহার করা হয়নি। ওয়াল স্ট্রিট জার্নালকে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে হামলার কয়েক মিনিট আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে অবহিত করেছিল, তবে তখন লক্ষ্যবস্তু জানানো হয়নি। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দোহায় ইসরায়েলি হামলার বিষয়ে মার্কিন সেনাবাহিনী তাকে আগেই জানিয়েছিল। তিনি তাৎক্ষণিকভাবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারকে সতর্ক করার নির্দেশ দেন। ট্রাম্পের দাবি, তিনি সতর্ক করেছিলেন, তবে দুর্ভাগ্যবশত অনেক দেরিতে হামলা ঠেকানো সম্ভব হয়নি। এদিকে হামাসের 2 জন সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনাকারী দলের কর্মকর্তারা দোহায় ইসরায়েলি হামলা থেকে বেঁচে গেছেন এবং অক্ষত আছেন। অবশেষে খোঁজ মিলল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। তিনি এখনও নেপালেই রয়েছেন। সামরিক বাহিনীর সুরক্ষায় শিবপুরী এলাকায় রয়েছেন ওলি। সেখান থেকে জেএনজি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন। বুধবার নেপালি সংবাদ মাধ্যম খবর হাবের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিন এক লিখিত বার্তায় ওলি নিজের ব্যক্তিগত শোক, সংগ্রাম ও শাসন ব্যবস্থার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের নিপীড়নের কারণে তিনি সন্তানহীন হয়ে পড়লেও বাবা হওয়ার ইচ্ছা তার ভেতরে আজও জীবিত। 1994 সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকার অভিজ্ঞতা স্মরণ করে কেপি শর্মা ওলি বলেন, তার আমলে কোনো গুলি ছোড়া হয়নি। শান্তির পক্ষে নিজের আজীবন অবস্থান পুনর্ব্যক্ত করে অভিযোগ করেন, তরুণদের ব্যবহার করে বর্তমান বিক্ষোভকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করা হচ্ছে। তার ভাষায়, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ হঠাৎ ঘটে যায়নি। তোমাদের নিষ্পাপ মুখগুলোকে ভ্রান্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা চলছে। ওলি আবারও দৃঢ়ভাবে নেপালের দাবিকৃত লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার প্রসঙ্গ তোলেন এবং বলেন, নাগরিকদের কথা বলার, চলাফেরার ও প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করা, এটাই তার জীবনের উদ্দেশ্য। কাতারে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। কাতারে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বানের পর বুধবার 10 সেপ্টেম্বর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তবে দুর্বল চাহিদা ও বাজারের সামগ্রিক মনোভাবের কারণে এই বৃদ্ধির গতি সীমিত ছিল। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 61 সেন্ট বা 0.92% বেড়ে দাঁড়ায় $67। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম 61 সেন্ট বা 0.97% বেড়ে দাঁড়ায় $63.24। ওএনডি এর সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন অং বলেন, কাতারে ইসরায়েলের নজিরবিনবী হামলার কারণে মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদি ওপেক প্লাস সদস্যদের তেল স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়, তাহলে স্বল্প মেয়াদে তীব্র সরবরাহ সংকট দেখা দিতে পারে। এই হামলায় ইসরায়েল দাবি করেছে, তারা হামাস নেতৃত্বকে লক্ষ্য করেছে। কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে শান্তি আলোচনার জন্য বড় হুমকি বলে বর্ণনা করেছেন। হামলার পর বাজারে প্রথমে তেলের দাম প্রায় 2% বেড়ে যায়, তবে পরে যুক্তরাষ্ট্র দোহাকে আশ্বস্ত করে যে এরকম ঘটনা আর ঘটবে না এবং সরবরাহে কোনো তাৎক্ষণিক বিঘ্ন না ঘটায় মূল্য বৃদ্ধি স্থিতিশীল হয়ে পড়ে। এদিকে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন যেন তারা চীন ও ভারতের ওপর 100% শুল্ক আরোপ করে। ট্রাম্পের লক্ষ্য হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। চীন ও ভারত রাশিয়ার প্রধান তেল ক্রেতা। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই দুই দেশ রাশিয়ার অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করে যাচ্ছে। এলএসইজি এর বিশ্লেষকেরা বলছেন, চীন বা ভারতের মতো বড় ক্রেতাদের ওপর যদি শুল্ক আরোপ করা হয়, তবে তা রুশ তেলের রপ্তানি বিঘ্নিত করতে পারে, যা বৈশ্বিক সরবরাহ সংকোচনের মাধ্যমে তেলের দামে ঊর্ধ্বগতি আনতে পারে। নেপালে সেনা অভিযান, ৭৩টি অস্ত্র উদ্ধার,
বহু পলাতক বন্দী গ্রেফতার। নেপালি সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত চালানো বিশেষ অভিযানে ৭৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার ১০ সেপ্টেম্বর নেপালের সংবাদ মাধ্যম সেতুপতি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। সেনার জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের বরাত দিয়ে জানানো হয়, বুধবার একদিনেই ৭টি অস্ত্রসহ সংশ্লিষ্ট ম্যাগাজিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিশেষ তথ্যের ভিত্তিতে মাপোখরি এলাকা থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়। একই সঙ্গে বুধবারই কাঠমান্ডুর মহারাজগঞ্জ এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে সেনা। কাভ্রির জেলা কারাগারে বন্দী ও পুলিশের মধ্যে সংঘর্ষ সেনা নিয়ন্ত্রণে আনে বলে অধিদপ্তর জানিয়েছে। অন্যদিকে দিল্লি বাজার কারাগারে লাগা অগ্নিকাণ্ড সেনা ও সংশ্লিষ্ট সংস্থার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় কারাগার থেকে পলাতক বন্দীদের ধরতে অভিযান চালানো হয়েছে। সেনার হিসেবে বুধবার সন্ধ্যা পর্যন্ত মোট ৩০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সপ্তরি থেকে ৪, সুনসারি থেকে ২০২, রুকুম পশ্চিম থেকে ৪৩, কপিলবস্তু থেকে ৫০ এবং মাগদি থেকে ৪ জন।